গুড মর্নিং স্টুডেন্ট। তো গত ক্লাসে তোমাদের লাস্ট আলোচনা ছিল না কোর্স সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, তড়িৎ কোর্স সম্পর্কে। গত ক্লাসে আমরা লাস্ট আলোচনা করেছিলাম প্রাথমিক কোর্স সম্পর্কে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ চালক বল কোর্স সংক্রান্ত আলোচনা। তো সেখানে আমরা প্রথম যেটা বেছেছি সেটা হচ্ছে কি না গৌণ কোষ। তো কোষ দুই প্রকারের হয়, আগের দিন আলোচনা করা হয়েছে, প্রাথমিক কোষ এবং গৌণ কোষ। তো প্রাথমিক কোষ যেহেতু পূর্ব পাঠে আলোচনা হয়েছে, তো আজকে আমাদের বিষয় হচ্ছে গৌণ কোষ। তো গৌণ কোষ বলতে আমরা কাদের বুঝি বা কাদেরকে গৌণ কোষ বলে না, গৌণ কোষ এর রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক যেমনটা প্রাথমিক কোষে হয় তেমন গৌণ কোষেও কিন্তু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তবে এই কোষে কিন্তু বারবার ব্যবহার করার জন্য কোষের যে বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্যে আহরণ করতে হয়। অর্থাৎ এই কোষকে যদি আমরা পুনর্বার ব্যবহার করি একবার ব্যবহারের পর, তাহলে কিন্তু বাহ্যিক তড়িতের সাহায্য এখানে নিতে হয়। অর্থাৎ বাহ্যিক তড়িৎ কিন্তু এ শোষণ করে এবং সেই তড়িৎকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যা পরবর্তীকালে আবার রাসায়নিক তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কাজে সাহায্য করে। এই জন্য এই ধরনের কোষকে আমরা কি বলি, গৌণ কোষ। তো যখন এই কোষ কি হয় না বিবর্তনের পরে, অর্থাৎ এই কোষকে যখন আমরা বারবার ব্যবহার করি তখন তড়িৎ প্রবাহ চলতে থাকে। তো কোষের বর্তনীকে যখন আমরা যুক্ত করি তখন এর থেকে তড়িৎ প্রবাহ ক্রমান্বয়ে চলতে থাকে। তার ফলে কি হয়, সাধারণত কোষের তড়িৎ প্রবাহ যখনই চালু হয় তো কোষে অবস্থিত যে সক্রিয় উপাদান তার রাসায়নিক ক্ষমতাটা সম্পূর্ণরূপে তড়িৎ ক্ষমতা রূপান্তরিত হয়। তার ফলে কি হয় না, ধীরে ধীরে ওই কোষীয় উপাদানটা নিষ্ক্রিয় হয়ে পড়ে, অর্থাৎ যে সক্রিয় উপাদানটা সেটা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু এই গৌণ কোষ বা সেকেন্ডারি সেলের ক্ষেত্রে কি হয় না, ওই রাসায়নিক শক্তিকে আবার প্রত্যাবর্তন করা সম্ভব, যেমন যেটা কিন্তু প্রাথমিক কোষের ক্ষেত্রে সম্ভব ছিল না। অর্থাৎ এই রাসায়নিক শক্তিকে প্রত্যাবর্তন করা যায় কিসের সাহায্যে না, বাহ্যিক কোনো তড়িৎ উৎসের সাহায্যে একে যদি আমরা আবার চার্জ করি তাহলে পুনরায় কিন্তু এই রাসায়নিক শক্তি আবার ফিরে আসে। তবে বারবার এটা চালু করতে করতে এর কর্মক্ষমতা ধীরে ধীরে কিন্তু কমে যায়, তবে এর স্থায়িত্ব কিন্তু প্রাথমিক কোষের থেকে অনেক বেশি হয়। তো এই জন্য এই ধরনের কোষকে কি হয় না, বাইরের তড়িৎ উৎস থেকে কোষের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠানো হয়। অর্থাৎ বাইরে কোনো তড়িৎ উৎস থেকে কোষের মধ্যে দিয়ে বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে আবার কোষটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। অর্থাৎ সে যে সক্রিয় উপাদানটা ক্রমান্বয়ে নিষ্ক্রিয় হতে বসেছিল, তো সেই সক্রিয় উপাদানকে আবার ফিরিয়ে আনা হয় বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্যে, এবং সেই তড়িৎ প্রবাহের দিকটা হয় না তড়িৎ কোষের উৎস থেকে যেদিকে প্রবাহিত হচ্ছে তার ঠিক বিপরীত দিকে। তো গৌণ তড়িৎ কোষের দুটো কাজের মাধ্যমে প্রকাশ পায়। তো প্রথম কাজটা হচ্ছে কি না তড়িৎ ক্ষরণ। অর্থাৎ গৌণ কোষের যে দুটো কাজ তাকে দুটো ক্যাটাগরিতে যদি আমরা ভাগ করি, তো প্রথম ক্যাটাগরিটা হচ্ছে কি না তড়িৎ ক্ষরণ। তড়িৎ ক্ষরণ কাকে বলে না, গৌণ কোষ যখন বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ সরবরাহ করে, অর্থাৎ যখন আমরা একটা বহির্বর্তনীতে গৌণ কোষকে লাগাই বা গৌণ কোষ সম্পর্কিত ব্যাটারিকে যখন আমরা প্লেস করি, তখন কি হয় না তার থেকে একটা তড়িৎ প্রবাহ সরবরাহ হয়। তখন সেই যে ঘটনা তাকে আমরা তড়িৎ ক্ষরণ বলি। অর্থাৎ কোষ থেকে তড়িৎ যখন বর্তনীতে প্রবাহিত হয় সেই ঘটনাকে আমরা বলি তড়িৎ ক্ষরণ। তড়িৎ ক্ষরণের সময় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ কোষের মধ্যে যে সক্রিয় উপাদানটা ছিল সে তার মধ্যে যতটা পরিমাণ রাসায়নিক শক্তি থাকে সেই রাসায়নিক শক্তিটা শক্তি স্থানান্তরের মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং বর্তনীকে অ্যাক্টিভেট করে রাখে। তো এইটা হচ্ছে তড়িৎ ক্ষরণের পদ্ধতি। অর্থাৎ এটা হচ্ছে কোনো গৌণ কোষ অ্যাক্টিভেট করার ফার্স্ট পদ্ধতি। তো সেকেন্ড পদ্ধতিতে কি হয় না, যখন আমাদের এই যে তড়িৎ কোষের রাসায়নিক উপাদান ধীরে ধীরে কমতে থাকে তখন কোষের কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তার ফলে কি হয়, তো একে আবার দুবার চার্জ করার প্রয়োজন হয়, অর্থাৎ আবার একবার একে চার্জ করার প্রয়োজন হয়ে পড়ে বাইরের কোনো তড়িৎ উৎসের দ্বারা। তো সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি না তড়িৎ আহিতকরণ। অর্থাৎ বাইরে থেকে যখন আমরা বহিঃ তড়িৎ উৎস থেকে, অর্থাৎ বাইরে থেকে কোনো তড়িৎ উৎসকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোনো খরিত গৌণ কোষকে পুনরায় কর্মক্ষম করে তোলার ঘটনাই হচ্ছে তড়িৎাহিতকরণ। অর্থাৎ কি না, খরিত কেন বলা হচ্ছে না, যে কোষটা কিছুক্ষণ আগে ব্যবহৃত হয়েছিল তো সেই কোষের কর্মক্ষমতা কিছুটা হলেও তার কমে যাবে সময়ের সাথে সাথে, কারণ তার সক্রিয় উপাদানে ধীরে ধীরে ডেনসিটি কমতে থাকবে। তো সেই কারণে কি হয় না, তাকে যখন আবার দ্বিতীয়বার চার্জ করা হবে তখন কি হয় না, তার সেই সক্রিয় উপাদানের ডেনসিটি আবার আগের অবস্থায় ক্রমান্বয়ে ফিরে আসতে থাকে।
তো এই যে পদ্ধতিটাকে বলা হয়, এটা যেহেতু বহির্বর্তনী উৎস থেকে করা হয় এবং এই জন্য একে বলা হয় তড়িৎ আহরণ বা আহিতকরণ। অর্থাৎ আহিতকরণ বলতে এখানে অ্যাকচুয়ালি তড়িৎকে আহরণ করার কথা বোঝানো হয়েছে। তো কোষের আহিতকরণের সাহায্যে ব্যয়িত তড়িৎ শক্তি আবার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ যে তড়িৎ শক্তিটা সে এতক্ষণ ব্যয় করেছিল সেই তড়িৎ শক্তিটা আবার পুনরায় রাসায়নিক শক্তি রূপে কিন্তু আবার স্থিতি হয়ে যায়। তো এরপরে কি হয় না, এই যে রাসায়নিক শক্তিটা সঞ্চিত হলো এটা কিন্তু আবার সে পুনরায় কোনো বর্তনীতে তড়িৎ উৎসের হিসাবে কাজ করতে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো এই তড়িৎ কোষের কিছু বৈশিষ্ট্য আছে, প্রধানত প্রাথমিক কোষ বা সেকেন্ডারি সেল যে কোষই হোক না কেন, তো তড়িৎ কোষের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্যটা কি না, কোষের পাত বা তড়িৎদ্বার ও সক্রিয় তরলের সংস্পর্শে তরলের তড়িৎ চালক বল অবস্থান করে। তাহলে আমরা জানি প্রত্যেকটা কোষের মধ্যে একটা নির্দিষ্ট তড়িৎ চালক বল থাকে, যেটাকে আমরা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলে থাকি। তো সেই বলটা কোথায় কোথায় সঞ্চিত থাকে না, তড়িৎ কোষের মধ্যে যে পাত বা তড়িৎদ্বার থাকে, অর্থাৎ যেটা ক্যাথোড অ্যানোড বলে থাকি, সেই ক্যাথোড অ্যানোড এবং তার মধ্যবর্তী যে তরল অংশটা, অর্থাৎ যে সক্রিয় তরলটা, যে কোনো অ্যাসিড হতে পারে বা কোনো পোলার দ্রাবক হতে পারে যার মধ্যে তড়িৎদ্বারগুলো নিমজ্জিত থাকে, আর তো তাদের মধ্যে সংস্পর্শে কিন্তু তড়িৎ চালক বল অলরেডি কিন্তু তড়িৎ কোষের মধ্যে স্থিতিকরণ হয়ে থাকে। সেকেন্ড পয়েন্টটা কি বলছে না, কোষের যে পাত থাকে, অর্থাৎ কোষের যে আমরা পাত সম্পর্কে যেটা বললাম যে ক্যাথোড এবং অ্যানোড, তো কোষের পাত দুটির আকার বড় এবং কাছাকাছি অবস্থান হলে কোষের অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ কোষের মধ্যে যে অভ্যন্তরীণ রোধ থাকে, যেটা কার কারণে সৃষ্টি হয় না, তড়িৎ প্রবাহের বিরুদ্ধে সক্রিয় তরলের দ্বারা বাধার দ্বারা। অর্থাৎ আমরা জানি যে কোষের তড়িৎ প্রবাহ যেদিকে হয় সক্রিয় তরলের বাধা, অর্থাৎ সক্রিয় তরল যেদিকে প্রবাহিত হয় কোষের তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়। তাহলে এই কারণে কিন্তু তড়িৎ প্রবাহের যে একটা বাধা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, অভ্যন্তরীণ রোধ। যে কারণে কিন্তু বহির্বর্তনীতে কোষের যতটা ইএমএফ থাকে ততটা কিন্তু তড়িৎ বিভব প্রভেদ হিসাবে প্রকাশ পায় না, তার থেকে কিছুটা পরিমাণ কমে যায়, যেটাকে আমরা নষ্ট ভোল্ট বলে থাকি। তো এটা আমরা পরে আলোচনা করব। তো এখানে কি বলছে না, কোষের পাত দুটি, অর্থাৎ কোষের যে ক্যাথোড এবং অ্যানোড থাকে, সেই ক্যাথোড এবং অ্যানোড দুটি আকারে বড় এবং তার কাছাকাছি অবস্থিত হলে কোষের অভ্যন্তরীণ রোধ কিন্তু কম হয়। তাহলে তড়িৎদ্বার দুটো যত কাছাকাছি অবস্থান হবে এবং যত আকারে বড় হবে তাদের মধ্যে কি হবে না, অভ্যন্তরীণ রোধটা কমতে থাকবে। তার ফলে কি হয় না, কোষের থেকে প্রান্তের যে প্রবাহ মাত্রা সেটা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ কোষের দুই প্রান্ত থেকে যে প্রবাহ মাত্রার মান সেটা কিন্তু বেড়ে যায়। যেহেতু আমরা জানি যে রোধের সঙ্গে প্রবাহ মাত্রা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তাই জন্য কি না, রোধ যদি কমে তাহলে প্রবাহ মাত্রা কিন্তু বেড়ে যাবে। 3 নম্বর পয়েন্টটা কি বলছে না, কোনো তড়িৎ কোষে মোট কত পরিমাণ তড়িৎ বা আধান, অর্থাৎ তড়িতের যে পরিমাণ বা আধান সেটা কত পরিমাণে সরবরাহ হতে পারে তা কোষের বিক্রিয়ক উপাদানগুলির মোট পরিমাণ দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ কোষের মধ্যে যে বিক্রিয়ক উপাদানগুলো থাকে, অর্থাৎ এখানে ইলেকট্রন বা আয়নের কথা বলা হচ্ছে, তো তার পরিমাণের উপর নির্ভর করে কিন্তু কোষের মোট তড়িতের পরিমাণ। অর্থাৎ সংখ্যাগত যে আমাদের যে সামেশন হয়, অর্থাৎ যে সমষ্টি হয়, তো সেই সংখ্যাগত সমষ্টির উপর কিন্তু নির্ভর করে গোটা কোষটার তড়িৎ পরিমাণ বা আধানের মান। তো এই ধরনের কিছু কোষ আছে যাদেরকে আমরা প্রাথমিক কোষ বা গৌণ কোষ হিসেবে ব্যবহার করে থাকি। তো সেমন কতগুলো কোষ হলো, প্রথম যে কোষটা সেটা হচ্ছে কি না, সরল ভোল্টীয় কোষ, অর্থাৎ যেটা আমরা তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করে থাকি। তড়িৎদ্বার থাকে যার মধ্যে ক্যাথোড এবং অ্যানোড থাকে, তো এটা ভোল্টামিটারে সাধারণত ইউজ করা হয়। তো সেই সরল ভোল্টীয় কোষ কে আবিষ্কার করেছিল না, বিজ্ঞানী আলেজান্দ্রো ভোল্ট। অর্থাৎ বিজ্ঞানী আলেজান্দ্রো ভোল্ট হচ্ছে সরল ভোল্টীয় কোষ আবিষ্কার করেছিল। তো এই কোষের আমরা তিনটে উপাদান থাকে প্রধানত, একটা হচ্ছে সক্রিয় তরল, অর্থাৎ যার মধ্যে দুটো তড়িৎদ্বার ক্যাথোড এবং অ্যানোডকে নিমজ্জিত করা থাকে। সেই সক্রিয় তরল হিসাবে এখানে এই সরল ভোল্টীয় কোষে H2SO4 ব্যবহার করা হয়, এবং এখানে এই যে প্লাস ভি চিহ্নটা দেখতে পাচ্ছ এটা ইন্ডিকেট করছে অ্যানোড এবং মাইনাস ভি চিহ্নটা ইন্ডিকেট করছে ক্যাথোড। অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার যেটা সেটাকে আমরা কি বলি অ্যানোড, এবং ঋণাত্মক তড়িৎদ্বার সেটাকে আমরা কি বলি ক্যাথোড। তাহলে ধনাত্মক তড়িৎদ্বার হিসাবে কি Cu বা কপার, আর ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে এখানে জিঙ্ক ব্যবহার করা হয়। আর এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে তরল থাকে তাদের মধ্যে যে বিভব তড়িৎচালক বলের যে মান, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্সের যে মানটা কোষের অভ্যন্তরে, সেটা হচ্ছে কত না 1.08 ভোল্ট। এটা সরল ভোল্টীয় কোষের ক্ষেত্রে।
তো সরল ভোল্টীয় কোষ প্রধানত কোথায় কোথায় ব্যবহার করা হয় না, এমন কোনো সিস্টেম অর্থাৎ যেখানে কিছু সময় অন্তরের জন্য অর্থাৎ কিছু সময় বাদে বাদে কিন্তু তাদের তড়িৎ প্রবাহ দিতে হবে এবং কিছু সময়ের জন্য তার তড়িৎ প্রবাহ দিতে হবে। তো এরকম কোনো অবস্থানকে বা এরকম কোনো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমাদের সরল ভোল্টীয় কোষকে ব্যবহার করা, অর্থাৎ সময় অন্তর অন্তর থাকবে, অর্থাৎ কিছুক্ষণ দেওয়ার পরে তার মাঝখানে কিছুটা গ্যাপ থাকবে এবং কি হবে না সময়ের সঙ্গে সঙ্গে তার তড়িৎ প্রবাহটাও কিন্তু দরকার হবে। তো এরকম অবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা সরল ভোল্টীয় কোষ ব্যবহার করে থাকি, যেটা প্রধানত তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোপ্লেটিং ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কি না লেকল্যান্ডস কোষ। লেকল্যান্ডস কোষ কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জর্জেস লেকল্যান্ডস। তো এখানে যে তরলটা ব্যবহার করে সেটা হচ্ছে কি না অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এবং এখানে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় কার্বনকে এবং ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় জিঙ্ককে। এর যে বিভব প্রভেদের মান তড়িৎচালক যে বলের মান সেটা হচ্ছে কত হয় না 1.4 ভোল্ট। তো এই লেকল্যান্ডস কোষ কোথায় ব্যবহার করা হয় না টেলিফোন, টেলিগ্রাফ, বিভিন্ন বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স যেমন বৈদ্যুতিক ঘন্টা হতে পারে, কলিং বেল হতে পারে, তো ইত্যাদি কাজে কিন্তু এখানে এই লেকল্যান্ডস কোষকে ব্যবহার করা হয়। থার্ড যেটা সেটা হচ্ছে কিনা ড্যানিয়েল কোষ। তো ড্যানিয়েল কোষ কোথায় ব্যবহার করা হয়? বিজ্ঞানী ড্যানিয়েল কোষ কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জন ফ্রেডরিক ড্যানিয়েল। তো এর মধ্যে যে তরলটা ইউজ করা হয় সেটা হচ্ছে লঘু H2SO4 এবং অ্যানোড হিসাবে কপার এবং ক্যাথোড হিসাবে জিঙ্ক ব্যবহার করা হয় এবং এর ইএমএফ এর মান কত হয় 1.08 ভোল্ট, সরল ভোল্টীয় কোষের মতো একদম সেম। তো এখানেও কিন্তু সরল ভোল্টীয় কোষের মতোই কিন্তু এর ব্যবহারটা সেটা হচ্ছে কিনা কিছুক্ষণের জন্য স্থায়ী এরকম নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য কিন্তু এখানে ড্যানিয়েল কোষ আমরা ব্যবহার করে থাকি। লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা বহুল ব্যবহার করে থাকি বাস্তব জীবনে, সেটা হচ্ছে নির্জল কোষ বা আমরা যেটাকে ব্যাটারি হিসাবে জানি। তো সেই নির্জল কোষ কে আবিষ্কার করেন? বিজ্ঞানী কার্ল গারসন। তো এখানে যেহেতু নির্জল কোষ সেই জন্য এই অংশে কিন্তু কোনো জলীয় উপাদান থাকে না। তো তার পরিবর্তে এখানে কি করা হয় না এখানে অ্যানোড হিসাবে কার্বনকে ইউজ করা হয় এবং ক্যাথোড হিসাবে জিঙ্ককে ইউজ করা হয় এবং এর মধ্যে যে তড়িৎচালক বলের যে মান সেটা হচ্ছে 1.5 ভোল্ট হয়ে থাকে। তো এর ব্যবহার কোথায় হয় না টর্চ, রেডিও, টেপ রেকর্ডার, আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা বাস্তব জীবনে ব্যবহার করে থাকি, সেখানে কিন্তু এই নির্জল কোষ বা ব্যাটারি যেটাকে আমরা বলে থাকি সেটা এখানে ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহ কি? তো তড়িৎ প্রবাহ কাকে বলে না তড়িৎ প্রবাহ সম্পর্কে আগে আমাদের কিছু ধারণা হয়েছে, তো আজকে আমরা ডিটেলে জেনে নিই। তড়িৎ প্রবাহ কি না কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে সাধারণত তড়িৎ প্রবাহ বলে, অর্থাৎ তড়িৎ আধানের সময়ের সাপেক্ষে যে প্রবাহ সেটাকে আমরা কি বলি তড়িৎ প্রবাহ। নির্দিষ্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুটো বস্তুর পরিবাহীর তার দিয়ে যুক্ত করলে সেই পরিবাহীর দুই প্রান্তে স্থায়ী বিভব প্রভেদ সৃষ্টি করলে এবং আধান বাহক কণা হিসাবে নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয়। অর্থাৎ কোনো একটি পরিবাহী তারের যদি দুই প্রান্তে বিভব প্রভেদ থাকে বা বিভব প্রভেদ যদি সৃষ্টি করা হয় তাহলে সেই তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিকে কিন্তু আধানের প্রবাহ হবে, যেটাকে আমরা তড়িৎ প্রবাহ হিসাবে চিহ্নিত করে থাকি। তো প্রধানত বিভব প্রভেদ যতক্ষণ বজায় থাকে তো এই আধানের গতি কিন্তু ততক্ষণই বজায় থাকে, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে বিভব প্রভেদ যতক্ষণ বর্তমান থাকবে ততক্ষণই কিন্তু তড়িৎ প্রবাহ হবে, যখনই দুটো প্রান্তে সমবিভব হয়ে যাবে তখনই কিন্তু তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তড়িৎ প্রবাহের অভিমুখ, তাহলে তড়িৎ প্রবাহের একটা যেহেতু এটা একটা ভেক্টর রাশি তাহলে এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে। তো প্রধানত ধনাত্মক আধানের গতির অভিমুখ, অর্থাৎ ধনাত্মক আধান বলতে আমাদের যে আয়নগুলোকে আমরা বলি পজিটিভ আয়ন, সেই আয়নের গতির অভিমুখ অথবা ঋণাত্মক আধানের গতির বিপরীত অভিমুখে আমরা তড়িৎ প্রবাহ ধরে থাকি, অর্থাৎ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ হিসাবে আমরা ধরে থাকি। এবার এটা কেন বলা হয় তার প্রধান কারণ হচ্ছে না বিভবের ধারণা থেকে আমরা জেনেছি যে ধনাত্মক আধান সর্বদা উচ্চ বিভব যুক্ত বস্তু থেকে নিম্ন বিভব যুক্ত বস্তুর দিকে কিন্তু ধাবিত হয়, অর্থাৎ যে ধনাত্মক আধানটা সেটা উচ্চ বিভব বলতে গেলে ধনাত্মক বিভবকে বলা হয়েছে, তাহলে সেই উচ্চ বিভব থেকে কিন্তু নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়। তো সেই ধনাত্মক আধান যখন প্রভাবিত হয় সুতরাং এখান থেকে বলাই যাচ্ছে তাহলে এখানে যে আধানের প্রবাহের দিক সেটা হচ্ছে কোন দিকে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ সুতরাং এখানে বলা যায় কিনা তড়িৎ প্রবাহ পরিবাহী তারের মধ্যে দিয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের অভিমুখে ধাবিত হয়। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল।
এবার আয়নের প্রবাহের ক্ষেত্রে আমরা কি ধরি না ক্যাটায়নের গতির অভিমুখ এবং অ্যানায়নের গতির বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ ধরা হয়। অর্থাৎ ক্যাটায়ন বলতে আমরা জানি কি না ধনাত্মক আয়ন, তাহলে ধনাত্মক আয়নের প্রবাহের দিক হচ্ছে কি না আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ, এবং ঋণাত্মক আয়ন যেটাকে আমরা অ্যানায়ন বলে থাকি তার প্রবাহের গতির যেদিকে মুখ তার বিপরীত দিকে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ ঘটে থাকে। তড়িৎ প্রবাহ থাকলে তড়িৎ বর্তনী থাকবে, এটা একদম পারস্পরিক একটা ঘটনা। তো তড়িৎ বর্তনী কাকে বলে না যে বদ্ধ বা অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ প্রবাহ চলাচল করে। অর্থাৎ যে পথ বরাবর কোনো পরিবাহীকে যখন আমরা ক্লোজ করি অর্থাৎ বদ্ধ করি সেই পার্টিকুলার যে সিস্টেমটাকে আমরা কি বলি তড়িৎ বর্তনী, যার মধ্যে দিয়ে তড়িৎ কি নিরবিচ্ছিন্ন ভাবে প্রবাহিত হয়। অর্থাৎ নিরবিচ্ছিন্ন কেন বলা হয়েছে, বিচ্ছিন্ন থাকলে কিন্তু তড়িৎ কখনোই প্রবাহিত হবে না, কারণ বিচ্ছিন্ন অবস্থানে রোধের মান হয় সব থেকে বেশি, অর্থাৎ রোধের মান হয় কি না ইনফাইনাইট। তাহলে বিচ্ছিন্ন অবস্থানে রোধের মান যদি ইনফাইনাইট হয় তাহলে সেখানে কিন্তু প্রবাহ মাত্রা 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রধানত বলতেই পারি যে বিচ্ছিন্ন বলতে এখানে মুক্ত বর্তনীকে ধরা হয়েছে। তাহলে বর্তনী প্রধানত দুই প্রকারের, বদ্ধ বর্তনী, মুক্ত বর্তনী। বদ্ধ বর্তনী যেখানে কি না যেখানে পরিবাহী অংশটা সম্পূর্ণ বদ্ধ, সেই বদ্ধ বর্তনীতেই একমাত্র তড়িৎ প্রবাহ সম্ভব, মুক্ত বর্তনীতে কিন্তু কখনোই তড়িৎ প্রবাহ সম্ভব নয়। তো পাশের এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা বদ্ধ বর্তনীর ছবি। তো বর্তনী প্রধানত কটা অংশ থাকে না, একটা তড়িৎ সোর্স থাকে অর্থাৎ উৎস, যেটাকে আমরা ব্যাটারি হিসাবে ডিসি কারেন্ট দিতে পারি প্লাস মাইনাস, অথবা এসি কারেন্টও দিতে পারি। তো সেখানে থাকবে একটা সুইচ থাকবে এবং কিছু অ্যাপ্লায়েন্স থাকবে যার মধ্যে রোধকে কাজে লাগিয়ে কিন্তু প্রবাহিত হবে। অর্থাৎ কোনো তড়িৎ যন্ত্র যেমন হচ্ছে কি বাল্ব হতে পারে বা পাখা হতে পারে বা টিভি হতে পারে, যে কোনো জিনিস যার মধ্যে দিয়ে তড়িৎটা গিয়ে তার শক্তিকে রূপান্তরিত করে অন্য শক্তিতে রূপান্তরিত হবে। যদি বাল্বে আমরা ব্যবহার করি তাহলে এখানে তড়িৎ শক্তিটা কিসে রূপান্তরিত হবে না তাপ এবং আলোক শক্তিতে। তো এই বর্তনীতে সুইচ হচ্ছে বিচ্ছিন্নীকারক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ সুইচকে যদি আমরা অন করি তবে কিন্তু বর্তনীটা বদ্ধ হবে। অর্থাৎ যখনই বদ্ধ বর্তনী হবে তখনই কিন্তু তড়িৎ প্রবাহ আরম্ভ হয়ে যাবে। আবার যখন সুইচকে আমরা অফ করব তখন হচ্ছে কি না বদ্ধ বর্তনীটা মুক্ত হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি এই যে ল্যাডারটা দেওয়া আছে, যখন আমরা অন করবো এই ল্যাডারটা এসে যুক্ত হবে বিপরীত প্রান্তে, তাহলে ক্লোজ সার্কিট হয়ে গেল। ক্লোজ সার্কিট যখনই হবে এই বর্তনীর মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। কিন্তু যখনই আমরা অফ করব তখন এটা ছিন্ন হয়ে গেলে কি হবে না বর্তনীটা মুক্ত হয়ে গেল, তাহলে সেখানে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ থাকবে না। তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে তড়িৎ প্রবাহ থাকলে তার একটা প্রবাহ মাত্রা থাকবে। তাহলে প্রবাহ মাত্রা হচ্ছে তড়িৎ প্রবাহের একটা বিশেষ ধরনের রাশিমালা। তো এটা কিভাবে নির্ণয় করা হয় না পরিবাহীর যে কোনো ছেদের মধ্যে দিয়ে, অর্থাৎ যে কোনো ছেদ বলতে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ অর্থাৎ আধান প্রবাহের হারকে কি বলে তড়িৎ প্রবাহ। তাহলে একক সময়ের মধ্যে দিয়ে কোনো সুপরিবাহী অর্থাৎ তড়িতে সুপরিবাহী কোনো বস্তু বা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে একক সময়ে যতটা পরিমাণ আধানের প্রবাহ হয় সেটাকে আমরা কি বলছি তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে কি না আধানের প্রবাহের হারকে আমরা কি বলি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালাটা কি হবে, যদি টি সময়ে প্রবাহিত আধানের পরিমাণ যদি কিউ হয় তাহলে সেখানে প্রবাহ মাত্রা কত হবে না I = Q/T। এবং এই রাশিমালা থেকে কিন্তু এখান থেকে আমরা আধানের মানও পেতে পারি। তাহলে আধান = কি হবে না প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে এই হচ্ছে প্রবাহ মাত্রার রাশিমালা। তো তড়িৎ প্রবাহ মাত্রার SI একক বা যেটাকে আমরা ব্যবহারিক একক বলে থাকি, তো তার নাম হচ্ছে কি অ্যাম্পিয়ার। এবং আরো এর কিছু একক আছে যেগুলো হচ্ছে কি না ESU অর্থাৎ কি না স্ট্যাট অ্যাম্পিয়ার অথবা EMU। তো 1 অ্যাম্পিয়ার কাকে বলে না কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হয়, অর্থাৎ যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়েছে বলে ধরে নেওয়া হবে। তাহলে 1 সেকেন্ডে 1 কুলম্ব যদি তড়িৎ আধান প্রবাহিত হয় তাহলে ধরে নেওয়া হবে কি না তার মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে। এবার এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রত্যেক পরীক্ষাতে প্রায়ই আসে, তো সেটা হচ্ছে কিনা তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। আপাত দৃষ্টি দুটো কিন্তু প্রায় সেম, অর্থাৎ দুটোর এককও সেম, দুটোর মাত্রাও সেম এবং দুটো রাশি বলতে একই ইন্ডিকেশন আছে।
কিন্তু তাহলেও কিন্তু এদের মধ্যে কিছু তফাৎ আছে। তাহলে সেই তফাৎগুলো আমরা জেনে নিই। না, প্রথমে সংজ্ঞাগত দিক থেকে তফাৎ যদি আমরা ধরি, তাহলে তড়িৎ চালক বল কাকে বলে? না, মুক্ত বর্তনীতে তড়িৎ উৎসে অর্থাৎ মুক্ত বর্তনীতে, তাহলে তড়িৎ চালক বল প্রথম কথাই হচ্ছে সব থেকে যেটা ভাইটাল, সেটা মুক্ত বর্তনীতে তড়িৎ চালক বল হয়। অর্থাৎ মুক্ত বর্তনীতে তড়িৎ উৎসে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য হয় তাকে আমরা কি বলি? তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বলটাও হচ্ছে বিভব পার্থক্য, আর বিভব প্রভেদরাও হচ্ছে বিভব পার্থক্য। শুধু তফাৎ কি না, একটা বদ্ধ বর্তনীতে ঘটে এবং অপরটা মুক্ত বর্তনীতে ঘটে। তাহলে এর পার্সপেক্টিভে বিভব প্রভেদের যে সংজ্ঞা সেটা কি হবে? না, বদ্ধ বর্তনীতে তড়িৎ উৎসের তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য ঘটে তাকে আমরা কি বলবো? বিভব প্রভেদ। অর্থাৎ বিভব প্রভেদ হচ্ছে বদ্ধ বর্তনীতে ঘটে এবং তড়িৎ চালক বল হচ্ছে মুক্ত বর্তনীতে ঘটে। এটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। নেক্সট হচ্ছে উৎপত্তি স্থলগত পার্থক্য। অর্থাৎ উৎপত্তি স্থল কি না, বর্তনীর যে অংশে তড়িৎ শক্তি ছাড়া অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে সেই অংশকে আমরা কি বলি? না, ইএমএফ উৎপত্তি হয়েছে বলে ধরা হবে। অর্থাৎ ইএমএফ এর যে উৎপত্তি স্থল সেটা কোথায়? না, বর্তনীতে যখন তড়িৎ শক্তি ছাড়া অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তখন ধরে নেওয়া হবে না বর্তনীর ওই অংশে ইএমএফ উৎপত্তি হয়েছে। বিভব প্রভেদের ক্ষেত্রে কি না, বর্তনীর যেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেখানে কি না বিভব প্রভেদ সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ দুটো কিন্তু সম্পূর্ণ বিপরীত। তাহলে একটা অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? ইএমএফ। এবং এখানে বিভব প্রভেদের ক্ষেত্রে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেটা বর্তনীতে আগে বললাম যে তড়িৎ শক্তি কোনো যান্ত্রিক শক্তি হতে পারে বা কোনো আলোক শক্তি বা কোনো শব্দ শক্তি, যে কোনো শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে বর্তনীর মধ্যে একটা নির্দিষ্ট বিভব প্রভেদ বর্তমান। সম্পর্ক, তাহলে বিভব প্রভেদ আর ইএমএফ এর মধ্যে কি সম্পর্ক? না, ইএমএফ হলো বিভব প্রভেদের কারণ। অর্থাৎ ইএমএফ যদি হয় তবেই কিন্তু বর্তনীতে বিভব প্রভেদ সৃষ্টি হবে, আর বিভব প্রভেদ হলো ইএমএফ এর ফল। অর্থাৎ ইএমএফ তৈরি করার পরে কিন্তু বিভব প্রভেদের সৃষ্টি হয়। ভৌত রাশির মান, তাহলে ইএমএফ এর মান বিভব প্রভেদের চেয়ে প্রধানত বেশি হয়। কারণ হচ্ছে প্রথমে আমি বলেছি যে যখন একটি কোষকে অ্যাকচুয়ালি কোষের মধ্যে ইএমএফ তৈরি হয়, তাহলে কোষকে যখন আমরা বর্তনীতে যুক্ত করব, তাহলে ওই যে আমরা যেটা বললাম নষ্ট ভোল্ট, অর্থাৎ কোষে সক্রিয় তরলের কারণে বিপরীত ক্রমে একটি প্রবাহ সৃষ্টি হয়, যেটা কোষের মধ্যেই ঘটে থাকে। তাহলে সেই বিপরীত ক্রমে প্রবাহের জন্য কোষের মধ্যে ইএমএফ এর মান বর্তনীতে কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, অর্থাৎ তার কিছু অংশ কিন্তু কমে যায়। অর্থাৎ যদি আমরা মনে করি যে 9 ভোল্টের একটা ব্যাটারিকে যুক্ত করবো বর্তনীর সাথে, তাহলে তার আউটপুট বর্তনীতে সবসময় কিন্তু 8 বা 8 পয়েন্ট সামথিং হবে। অর্থাৎ কিছুটা পরিমাণ হলেও কিন্তু তার বিভব প্রভেদের মান ইএমএফ এর থেকে কম হবে। অর্থাৎ আপাত দৃষ্টিতে বিভব প্রভেদ কিন্তু ইএমএফ এর থেকে কম হয়। পরিমাপের যন্ত্র, তাহলে বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্ট মিটারের সাহায্যে, আর ইএমএফ পরিমাপ করা হয় পোটেনশিওমিটারের সাহায্যে। ইএমএফ পরিমাপ করা হয় পোটেনশিওমিটারের সাহায্যে, বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্ট মিটারের সাহায্যে। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত হলো। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করবো। থ্যাংক ইউ।